যে কথা বলা হয়নি বাস্তব অভিজ্ঞতার। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার এবং আদাব। আমি এ পর্যন্ত 20 থেকে 25 বার ভারতে গিয়েছি। গত লোকসভা নির্বাচনের সময় আমি ভারতে, আমার গন্তব্য ছিল দক্ষিণের কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রিপাবলিক ক্যাপিটাল দিল্লি এবং পশ্চিমবাংলার রাজধানী কলকাতা। তো আমি সাধারণত কলকাতাতে থাকলে পার্ক স্ট্রিটে থাকি। এখানে একটা সুন্দর হোটেলে অবস্থান করি এবং পার্ক স্ট্রিট সংলগ্ন হগ মার্কেটের পাশেই একটি খাবারের দোকান। এই দোকানটিতে সাধারণত খাই। দোকানে 5 হইতে 6 জন কর্মচারী এবং হোটেলের মালিক সবসময় সাদা টুপি পরেন, সাদা পাঞ্জাবি এবং পায়জামা পরেন এবং তাদের সবার বাড়ি বাংলাদেশ সংলগ্ন সীমান্ত অঞ্চলে। তো আমি 2 দিন থাকার পরে তৃতীয় দিন আমাকে মালিক বললেন যে আমাদের হোটেল 10 থেকে 12 দিন ঈদের জন্য এবং ভোটের জন্য বন্ধ থাকবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমিও দক্ষিণে চলে যাব, কোনো সমস্যা নেই। তো আমি তার পরের দিন আবার ওখানে গেলাম। খাওয়ার পরে বিকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের ইলেকশনের হালচাল কি? তো উনি আমি যা বলছি উনি চটপট করে আমাকে উত্তর দিলেন যে আমরা এবারে ভারতকে কোনোভাবেই রামরাজ্য করতে দেব না এবং বিজেপিকে কোনোভাবেই আমরা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে এবং নরেন্দ্র মোদী যাতে কোনোভাবেই প্রধানমন্ত্রী না হতে পারে আমরা সেই চেষ্টা করব। তো বুঝতে পারছেন যে কথাটা উনি কি বলতেছেন। তো আমি একটু বললাম যে ভাই একটু বুঝাইয়ে বলেন, বুঝলাম না কি বলতে চাচ্ছেন আপনি। তো উনি বললেন যে এবারে এই বিজেপি বিরোধী, মোদি বিরোধী যত লোক আছে ভারতে সবাইকে একত্রিত করা হচ্ছেন, বিশেষ করে যারা মাইনরিটি মুসলমান, তারা সবাই যাতে ভোট কেন্দ্রে তারা অন্তত 90% উপরে তারা ভোট দিতে আসেন সেই ব্যবস্থা তারা করবেন। ইউপি, বিহার এবং কলকাতা তাদের নেটওয়ার্ক এবং তাদের কমিউনিটি ওয়াইজ তাদের নেটওয়ার্ক একদম গ্রাম পর্যন্ত বিস্তৃত। তাদের বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তারা মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি অর্গানাইজেশনস এবং ইন্ডিভিজুয়ালস, বড় বড় দাতা সংস্থা যারা সরাসরি এই বিজেপি বিরোধী জোট, তারা সবাই এক একটা, অর্থাৎ বিজেপিকে ঠেকানোর জন্য যেভাবে হোক। এবং উনি আমাকে পরিসংখ্যান দিলেন যে আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী কোনোভাবেই এবারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না, অথবা বিজেপি হয়তো ক্ষমতায় আসতে পারবেন না। যাই হোক, উনি আরও বললেন যে আমাদের পশ্চিমবাংলার বাইরে যত পশ্চিমবাংলার বাইরে যত লোকজন কাজ করেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিক বলা হয়, বিভিন্ন স্টেটে তারা সবাই আসবেন ভোট দিতে এবং তাদেরকে ভোট এখানে আসার জন্য সবাইকে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে। তো ভদ্রলোক তো আমাকে জানিয়ে, যেহেতু আমি বাংলাদেশের, সুতরাং আমার সম্পর্কে সে হয়তো রিলিজিয়ন সম্পর্কে সে জানে, বুঝতে পারছে যে আমি কোন রিলিজিয়নের, যেহেতু আমি বাংলাদেশের। সুতরাং সে আমাকে একটা নির্দ্বিধায় সুন্দর করে কথাগুলো বলতেছিলেন। যাই হোক, আমি বললাম যে থ্যাংক ইউ ভাই, ভালো লাগছে আপনার কথা আলাপ করে আপনার সাথে। তো আমি এরপরে আর ওই হোটেলে আর যাইনি। পরের দিনে আমি চলে যাই সুদূর কেরালাতে। কেরালাতে যাওয়ার পরে আমি প্রথমেই কেরালার রাজধানী ত্রিবেন্দ্রপুরমে ওখানে যাই। ওখানে সুন্দর মন্দিরটাতে পূজা দিয়ে আমি পরের দিন আমার বন্ধুকে নিয়ে আমি ওদেরকে বললাম যে আমরা তো একদিন নিরামিষ খেলাম, এখন একটু মাছ ভাত খেতে হবে। তো ও আমাকে যেখানে মাছের দোকান আছে, অর্থাৎ মাছ ভাত পাওয়া যায়, সেখানে নিয়ে গেলেন। ডাউনটাউন ওই জায়গাটাতে বেশ 10-15 মিনিট ড্রাইভ করার পরে। যাই হোক, পরপর 3টা হোটেল আমরা দেখলাম এবং সেখানে মাছ ম্যারিনেট করে গ্লাসের ভিতরে সুন্দর করে সামনে সাজাই রাখছেন। তো আমার কাছে ভালোই লাগতেছিল, প্রথম আমি ওখানে এইভাবে মাছ ম্যারিনেট করা দেখতেছি।
তো তারপরে আমি পরপর তিনটা রেস্টুরেন্ট দেখলাম, তারপরে মাঝখানেরটায় আমি ঢুকলাম ওকে নিয়ে। তো আমার বন্ধু সে আবার নিরামিষভোজী, সুতরাং আমি দোকানের ভিতরে ঢুকলাম ওকে নিয়ে। তারপরে একটা ছেলে আসছেন এবং একটা ছেলে আমার কাছাকাছি আসার পরে ভিতর থেকে ওই ছেলের সাথে আরেকটা ছেলে বাংলায় কথা বলতেছেন। তো আমি বললাম যে তোমরা কি বাংলার? ও কথা ছেলেটা বললো যে ইয়েস আঙ্কেল, আমরা বাংলার। কোথার? পশ্চিম মেদিনীপুরের। তো ওরা একটা বড় কুলা নিয়ে আসলেন, কুলের ভিতরে প্রচুর মাছ। আমাকে বললেন যে সামনের মাছের থেকে আমাদের কাছে আরও ভালো মাছ আছে বরফের ভিতরে। তো ওরা একটা কুলা নিয়ে আসলেন এবং কুলাটা অন করার পরে আমাকে অনেকগুলো মাছ দেখালেন। তো আমি বললাম যে আমি তো মাছ চিনি না, এগুলো সবই তো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো সাগরের মাছ। তো ওকে বললাম যে কোন মাছগুলো ভালো, কোনটা ভালো। তো ও একটা মাছ, লাল ধরনের একটা মাছ বেছে দিলেন। তো বললো যে এইটা খুব টেস্টি। তা আমি বললাম যে ঠিক আছে, এইটা তোমরা ফ্রাই করো। তাহলে বললো যে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে, না কোনো সমস্যা নেই। তো আমরা বসলাম, মাছ ফ্রাই করতেছেন। তো ওরা, আমি ফাঁকে ফাঁকে এবার কথা বলতেছি যে আমাদের বাড়ি কোথায়। তো ওদের বাড়ি যেহেতু পশ্চিম মেদিনীপুরে, আমি বললাম যে তোমরা দেশে যাওনি? কয় আমরা যাই 1 বছর 1.5 বছর পরে, ওখানে কোনো কাজকর্ম নাই, সবাই আমরা এখানে এদিকেই কাজ করি। তো কত বেতন পায়? আমাকে বললো যে 11,000 টাকা কম মতো তাদেরকে দেয়, সেটা সামান্য। আমি বললাম যে দেশে যাওনি, প্রতি বছর একবার যায় তারা। তো এবারে যেমন বললো যে আমরা ভোট দিতে যাব এবং ঈদ এবং ভোট একসাথে, তো সুতরাং আমরা যাব। এবং তো ভোট দিতে যাবে, বললো যে এবারে আমাদেরকে সবাইকে, আমরা যারা এই অঞ্চলে আসি সবাইকে ফ্রি টিকিট দেবেন, ফ্রি টিকিট দেবেন। আমরা বাড়িতে আসা যাওয়ার আমাদের ফ্রি টিকিট, এবং আমরা ভোট দিতে যাব। তো ফ্রি টিকিট এবং ভোট দিতে যাবে সুদূর কেরালার থেকে। তো যাই হোক, আমার কাছে একটু একটু আবার অন্যরকম লাগতেছিলেন যে তারা কেরালাতে থাকেন, কাজ করেন এবং তারা ভোট দিতে যাবে। তো আমি ভাবলাম যে যেহেতু ঈদ, সুতরাং ওদের ভোট দেবে এবং ঈদের সময় যাবে দেশে, এটাই ছাড়ব তখন। যাই হোক, তো আমি মাছ ভাজা খেলাম এবং অর্ধেকটাও আমি খেতে পারি নাই। যাই হোক, তারপরে ওখান থেকে ওদেরকে $300 টিপস, 300 টাকার টিপস দিলাম। 700 টাকা মাছ এবং 300 টাকা টিপস দিলাম। তো 1,000 টাকার একটা নোট দিয়ে আমি চলে আসলাম। পরের দিন আমি ব্যক্তিগতভাবে আরও দক্ষিণে চলে যাই। দক্ষিণে চলে গেলাম আরেকটা শহরে। সেখানে আপনার নৌকা আমি চড়বো সেই জন্য। তো সেখানে দেখলাম যে ওখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকজন ওখানে একাকার। তো যাই হোক, ওখানেও ওই প্রায় 3 ঘন্টার নৌকায় ছিলাম। তারপরে একটা জায়গায় আমাদেরকে নামাই দিলেন। তারপরে ওখানেও একটা হোটেলে, এবং ওদের ট্যুরিস্ট এরিয়াতে প্রচুর ট্যুরিস্ট এরিয়া। তারপরে খাওয়ার পরে ওখানে খেতে গেলাম। নৌকা থেকে নামার পরে সবাই মিলে খেতে গেলাম আসলে। তো একটা হোটেলে গেলাম, সেই হোটেলের ভিতরে প্রচুর বাংলার ছেলেরা কাজ করেন ওখানে। এবং ওখানে আমার মনে হলো আরও 7-8 জন পশ্চিম বাংলার লোক, তারা বাংলায় কথা বলেন। তো যাই হোক, আমিও বাংলায় কথা বললাম ওদের সাথে। তো ওখানেও আমি মাছ খেলাম, মাছ ভাজা ওই একই রকম, ওদের ওই সামনে মেরিনেট করা থাকেন এবং আমি ওখান থেকে মেরিনেট করাটাই একটা চুজ করলাম। তো ওরা ওইটা ভেজে দিলেন। তারপরে ওইটা কতক্ষণ খেলাম, খাওয়াটার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা দেশে যাওয়া নেই? সবাই বলে যে সবাই আমরা যাবো। কেরালাতে যারা থাকি বাংলার, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডেটে ওরা পশ্চিম বাংলায় যাবেন। উদ্দেশ্য একটাই, তারা ভোট দিতে যাবেন এবং তাদের এবার ফ্রি টিকিট। সুতরাং তাদের যাইতে আইতে কোনো সমস্যা নেই, তারা বাংলায় যাবেন এবং ভোট দিয়ে আবার আসবেন। যাই হোক, আমি তারপরে সরাসরি চলে আসি তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে আসার পরে আমি ওখানে স্বামী বিবেকানন্দ যে রকমির মেমোরিয়ালের ওখানে যাব, সুতরাং কন্যাকুমারীতে। তো আমি প্রায় 10টার দিকে আমি ওখানে যাই রকমির মেমোরিয়াল, এবং আশেপাশের মন্দিরগুলো ঘুরলাম। খুবই সুন্দর জায়গা। তো ঘোরা টরার পরে আমি আবার ব্যাক করার পরে আমি হোটেলে খেতে গেলাম। হোটেলটি একেবারে নিরামিষভোজী, তো খেলাম। তারপরে ওখানে একটা বড় টেম্পেলের পাশেই ছিলাম আমি, যেহেতু ওইখানে মোটামুটি ওখানে যারা থাকেন তারা নিরামিষভোজী। তারপর দিন আমি আবার ওখানে আশেপাশে ঘুরলাম, প্রচুর সুন্দর জায়গা। তারপরে আমি
ওখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে আমি একটা হোটেল পেলাম। হোটেলটায় ওখানে হোটেলের সামনে ওইরকম মাছ মেরিনেট করা কেরালার মতো। যাই হোক, হোটেলে খেতে গেলাম, তখন ক্ষুধা পেয়েছে। ওখানে হোটেলটা অনেক বড়। ওখানে প্রায় 20 জন পশ্চিমবাংলার লোক, এবং তারা সবাই আপনার ওর নাম কি পশ্চিমবাংলার লোক, তারা মুর্শিদাবাদের। তারা ম্যাক্সিমাম তারা ওই গ্রুপটা মুর্শিদাবাদের লোক। তো আমি খাওয়া দাওয়ার পরে মাছ ওরা সব, যেহেতু আমি বাংলায় কথা বলতেছি, তো ওরা আমার পাশে 2-3 জন এসে দাঁড়াইছেন। তো যাই হোক, কথাবার্তা বলতেছেন। আমি বললাম যে আমি তো বাংলাদেশের। তো আমি বললাম যে তোমরা দেশে যাবো নি, সবাই দেশে যাবো কিনা, বাংলায় পশ্চিমবাংলায় যাবো কখন? তো ওরা বললো যে আমরা সবাই যাবো, এবারে সবাই একত্রে যাবো ভোট দিতে। এখান থেকে আমাদের যত গ্রুপগুলো আছে বিভিন্ন জায়গার, আমরা সবাই ভোট দিতে যাবো, সবাই যাবো আমাদের এই অঞ্চলের। তো যাই হোক, এখন সেটা হয়েছে আপনার তামিলনাড়ুতে। তো তোর বললো যে তামিলনাড়ুতে আপনার আমার দেখা সে এই গেল অবস্থান, এবং কেরালাতে এই অবস্থান। অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা আছেন তারা সবাই ভোট দিতে যাবেন, এবং তারা বিনা পয়সায় যাবেন, তাদেরকে সবাইকে টিকিট দেওয়া হয়েছে। তো আমার কাছে তখন একটু খটকা লাগতেছিলেন। ওই কলকাতাতে পার্ক স্ট্রিটে যে ভদ্রলোক, যে হোটেলের মালিক, সে যা বলতেছিলেন, এবং তার ও এই বাচ্চা বাচ্চা ছেলেরা যা বলতেছেন, তাদের দুইটা কথার ভিতরে কিন্তু কথার স্বাদ দুটো একই, এবং একদম কনসাইড করতেছেন, অর্থাৎ হুবহু মিলে যাচ্ছেন। যাই হোক, আমি তো ব্যস্ত। তারপরে আবার ওখান থেকে দিল্লিতে চলে যাই। দিল্লিতে থাকার পরে আমি আবার কলকাতাতে আসি। তারপরে 2-3 দিন থাকার পরে আমি ওখান থেকে আপনি সুদূর টরন্টোতে চলে আসি। তো যাই হোক, আমার কাছে টরন্টোতে আসার পরেই বোধহয় আপনার ওদের যে ফেজে 7 থেকে 8টা ফেজে বোধহয় তাদের ইলেকশন হয়েছে। ইলেকশন হওয়ার পরে তারা কয়েকদিন পরে যে রেজাল্ট আসতেছিলেন, রেজাল্টের দিন আমি যেহেতু 10টা বা 11টা থেকে ওদের ওখান থেকে ফোরকাস্ট হচ্ছিলেন, সুতরাং আমাদের এখানে রাত 9টা, 10টা, 11টা এরকম। তো সুতরাং আমিও ইলেকশনের দিন আমি মোটামুটি আমার সাথে আপনার কম্পিউটার, তারপরে টিভি সবই অন করা, আমি রেজাল্ট দেখতেছিলাম। তো রেজাল্ট আমার ধারণা যে এখানে বিজেপি তাদের যে 272টা যে আসন দরকার সেটা তারা পাবেন, অর্থাৎ তারা এককভাবে সরকার গঠন করবেন। আমার মোটামুটি এই ধারণাটা আমার ছিলেন। তো ওই ভদ্রলোকের কথার সাথে আমি কিন্তু কখনোই আমি কখনোই এটার সাথে মিলাতে পারি না। আমি এটাকে সবসময় অ্যাভয়েড করছি যে সে যা বলতেছে এটা ইট ইজ নট ট্রু। এখন যখন রেজাল্টের পর ভোরে আমাদের এখানে রাত্র অনেক ভোর রাত্রে, অনেক রাত্র 4টার দিকে, তখন ওখানকার ওরা অনেক রাত্র, তখন ইলেকশনের রেজাল্টগুলো আমার কাছে অস্বচ্ছ মনে হইতেছিল। আপনার বিশেষ করে আপনার ইউপিতে প্রায় 75 বা 80টা তাদের ইলেকট্রাল আসন, সেখানে তারা মাত্র অ্যাট দ্য এন্ড তাদের যে 34টা বা 35টা আসন তারা পাইছেন। তাদের ওখানে টার্গেট মোটামুটি ফিক্সড টার্গেট যেটা তাদের ছিল, যারা 60+ আসন তারা পাবে। বিহারেও একই অবস্থা। পশ্চিমবাংলাতে সেখানে প্রায় 42টা আসন, কিন্তু তাদের বিজেপির যে মোটামুটি তারা কনফাইন্ড যে তারা 30টা আসন তারা পাবেন, অ্যাটলিস্ট 25 থেকে 30টা আসন তারা পাবেন। সেখানে তাদের আসন দাঁড়ায় মাত্র 17 থেকে 18টি আসন। অর্থাৎ বিজেপির কিন্তু যে তখন তাদের যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, সেটা কিন্তু তারা অনেক দূরে তখন। পরবর্তীতে আমরা দেখলাম যে বিজেপি মাত্র 240টা আসন পেয়েছেন, এবং ওদের দরকার 272টা, অর্থাৎ শরিক দল মিলে তাদের আসন ঠিকই আছেন। তো এখন যেটা 240টা আসন পাওয়ার পরে সেখানে অপোজিশন বা তাদের যে অ্যালায়েন্স ছিলেন অন্ধ্রপ্রদেশ এবং বিহারের, তারা কিন্তু মোটামুটি তাদেরকে পুশ করতেছিলেন অপোজিশনরা, যাতে যেভাবে হোক নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন।
বিজেপির থেকে কেউ হতে পারেন, সেটা অ্যাকসেপ্ট নরেন্দ্র মোদী, অথবা তাদের দুই অ্যালায়েন্সের কোনো একজন। যাই হোক, এটা শেষ পর্যন্ত হয় নাই। কিন্তু আপনাদের মনে আছে যে ইলেকশন যে রেজাল্টটা, সেখানে যদি তারা বিজেপি যদি আর 10 থেকে 15টা আসন কম পেতেন, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী স্বেচ্ছায় পদত্যাগ করতেন। শুধু তাই না, বিজেপি থেকে তো প্রাইম মিনিস্টার তখন কিন্তু খুব কঠিন হতেন। বিজেপি যদি 225 আসন পেতেন বা 30, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হতেন না। আমার যেটা ধারণা, সে পদত্যাগ করতেন এবং বিজেপি থেকে কেউ হতে পারতেন, অথবা তাদের অ্যালায়েন্স থেকে। কারণ তখন বিরোধীদের সাংঘাতিক চাপ ছিলেন যে তখন যে জনগণ তাদেরকে রিজেক্ট করছেন। তো যাই হোক, যে প্রশ্নটা আসলো এখন বাংলাদেশের পট পরিবর্তনের পরে, এই যে ডিপ স্টেট পরবর্তীতে শোনা গেল, যেটা বাংলাদেশে যেখানে প্রায় $50 মিলিয়ন ভারতেও তারা প্রায় সংখ্যক পয়সা ভারতকে দিয়েছেন ডিপ স্টেট, এবং একেবারে তারা ওপেনলি তারা এই টাকাগুলো তারা দিয়েছেন। এবং বিজেপির কর্মকর্তারা বা বিজেপির যে অ্যালায়েন্স যারা আসলেন, তারা জানে কিনা জানি না, কিন্তু গোপনে তারা কিন্তু একদম এই যে উঠে গেছিলেন। বিজেপি কিন্তু আর কয়েকটা আসন কম পাইলে বিজেপির অ্যালায়েন্স হয়তো সরকার গঠন করতো, সেটা অন্ধ্রপ্রদেশের কেউ হতো, অথবা বিহার থেকে হতো, অথবা বিজেপির থেকে নরেন্দ্র মোদী বাদে তাদের যে ডিপ স্টেটের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু তাদের অলমোস্ট পূরণ হয়ে গেছিলেন। অলমোস্ট তারা একদম এই যে ছিলেন, অর্থাৎ কোনো রকম তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হচ্ছেন। এবং এখানে পুরোটা যে খেলাটা খেলছে ডিপ স্টেট। এবং সেখানে উত্তরপ্রদেশে আপনার যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে দ্যাট ইজ একটা সাইজেবল অ্যামাউন্ট, যেখানে ওইটা তারা ভোটের যে ফ্যাক্টর, তারা 10% তারা ভোট দিচ্ছেন অ্যাগেনিস্ট রুলিং পার্টির অ্যাগেনিস্টে। সুতরাং তারা ওখানে একচেটিয়া আসনগুলো তারা পেয়েছেন। এবং এই রেজাল্টটা কিন্তু পুরো ভারতবর্ষে তাদের ছিল, বিজেপির টার্গেট ছিল 272 বেশি, 272+, কিন্তু সেখানে তারা 240 বা 39 এসে ঠেকে গেছেন। অর্থাৎ 8-10 হইতে 15টা আসন কম পেলে তাদের কিন্তু একদম তাদের হয়তো বিহার থেকে, অথবা তাদের অ্যালায়েন্স যে অন্ধ্রপ্রদেশে, তাদের কেউ প্রাইম মিনিস্টার হতেন, কারণ তখন বিরোধীদের অস্বাভাবিক চাপ থাকতেন। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি, যে 2 দিন পরেই ভারতের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। তো বিধানসভা নির্বাচনে, অর্থাৎ এখানে যে ভোটের মেরুকরণ, অর্থাৎ এখানে সংখ্যা লঘু যারা, তারা যদি 90% ভোটে উপস্থিত হয়, তাহলে খুব কঠিন অবস্থা হবে। আর এখানে কতগুলো ইন্ডিকেটর আছেন, যেটা সামাজিকভাবে ইন্ডিকেটরগুলো অত্যন্ত কার্যকরী, অর্থাৎ পোর অফ দ্য পোরেস্টের কাছে ওই ইন্ডিকেটরগুলো অত্যন্ত কার্যকর। সুতরাং এটা ভেদ করে তাদের ওখানে তাদের ইলেকট্রন কম্পোনেন্টে তাদেরকে আগাইয়া এবং ক্ষমতায় আসা অনেক সময় কষ্টকর হতে পারেন। সুতরাং এখানে তাদেরকে যদি পাশ করতে হয়, তাদের এই যে এক্সিস্টিং যে তাদের যে ক্ষমতাসীন দলের যে তাদের যে লোকালাইজড যে তাদের ইন্ডিকেটরগুলো আছে, সামাজিক ইন্ডিকেটরগুলো, এগুলো কিন্তু অত্যন্ত কার্যকর কতগুলো অঞ্চলে। এবং পোর অফ দ্য পোরেস্টের কাছে এই ইন্ডিকেটরগুলো অত্যন্ত কার্যকর, সেটা হিন্দু কি মুসলমান কি। সুতরাং এইগুলো ভেদ করতে হলে আপনাদের এর অ্যাগেনস্টে ওদেরকে, ইনকামবেন্টকে আপনারা কী বেশি দেবেন, সেটা কিন্তু আপনাদের প্রচার করতে হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু খুব কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন। এখানে পশ্চিমবাংলার রাজনীতির সাংঘাতিক, এখন 17% থেকে এখন আপনারা 40%, কোনো জায়গায় তার বেশি মাইনরিটিরা। সুতরাং আপনাদের মেরুকরণ, আপনাদেরকে যদি ভোট কেন্দ্রে আপনারা সবাই না যান, তাহলে আপনাদের যে রাজনীতি পশ্চিমবাংলা, সেটা আপনাদের আবারও ধাক্কা খেতে পারেন।
যাই হোক, আমি আজকে এ পর্যন্ত। আমি আরেকটা ব্লগ তৈরি করব আমার দেখা পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের 2টি অঞ্চলের আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব। তো আজকে এ পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।